প্রিয় ছাত্রছাত্রী, এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা একাদশ সেমিস্টার 1-এর প্রথম যে গল্পটি রয়েছে, অর্থাৎ একটি গল্প রয়েছে সিলেবাসে, সেই সিলেবাসের গল্প পুঁই মাচা, তার কিছুটা অংশ অর্থাৎ পার্ট 1-এর ভিডিওতে আমরা কিছুটা অংশ, তার শব্দার্থ, লেখক পরিচিতি এবং এই গল্পের প্রাসঙ্গিকতা, নামকরণ, উৎস ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি। আশা করি তোমরা সেই ভিডিও দেখেছো। যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। তাহলে কি হবে, গল্প সম্পর্কে তোমাদের একটা সামগ্রিক বা একটা প্রেক্ষাপট ধারণা তৈরি হয়ে যাবে। তার ভিত্তিতে তোমরা যদি পার্ট 2 ভিডিওটি দেখো, তাহলে কিন্তু গল্প সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা তৈরি হবে। কারণ একটি বিষয় তোমরা মনে রাখবে, তোমাদের গল্প থেকে 8 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে। সেই জন্য গল্প ভালো করে বুঝতে হবে, লেখক পরিচিতি ভালো করে জানতে হবে, উৎস জানতে হবে, নামকরণ কেন হয়েছে সেটাও জানতে হবে, শব্দার্থগুলোর অর্থ জানতে হবে। সমস্ত কিছু বিষয় কিন্তু এই ভিডিওতে তোমরা একটি ভিডিওতে সব কিছু পেয়ে যাবে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের পড়াশোনা আরও ভালো হবে। চলো, গল্প আমরা পার্ট 1-এ যতটুকু আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম দুই ভাইয়ের অভাব কী। অর্থাৎ গল্পের শুরুতে আমরা যেটুকু অংশ পড়েছি, একটা পরিবার, একটা সাধারণ নিম্নবিত্ত একটা পরিবার, যে পরিবারের মধ্যে আমরা কাকে দেখতে পাচ্ছি, সহায়রী অর্থাৎ পরিবারের কর্তা, কর্ত্রী, অন্নপূর্ণা এবং তার 3 জন মেয়ে, বড় মেয়ে খেন্তি আর রাধি এবং পুটি, আরও 2 জন। তো এই প্রেক্ষাপটে একটা অসহায় দরিদ্র পরিবারের কেমন প্রেক্ষাপট হতে পারে, জীবনযাত্রা কেমন হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিছুটা অংশ আলোচনা করেছি। আজকে আমরা বাকি অংশটুকু দেখব। ইতিহাসটা হইতেছে এই যে, মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন। কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়রীর মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সহিত সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিয়া যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। অর্থাৎ কি না, কালিময় কেন তিনি এই অসহায় মেয়েটি অর্থাৎ খেন্তির বিবাহ তিনি মজুমদার মহাশয়ের যে পুত্রটি তার কালিময়ের ঠিক করে দিয়েছিল, কারণ তার উদ্দেশ্য ছিল কি না, সেই কালিময় মজুমদার মহাশয়ের কাছ থেকে কিছু টাকা ধার করেছিল, সে টাকা ধার অনেকদিন বাকি রয়েছে, সেই সমস্ত বিষয় নালিশ হইবে। এই জন্য সে উপযাচক হয়ে তার অর্থাৎ খেন্তির সঙ্গে, সহায়রীর মেয়ে, বড় মেয়ে খেন্তির সঙ্গে মজুমদার মহাশয়ের পুত্রের যোগাযোগ করেছিলেন। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নয়, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়রীর টের পান পাত্রটি বেশ কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের অর্থাৎ পাত্র সম্পর্কে সহায়রী কিছু জানতে চাচ্ছেন বা জেনেছেন, এরকম একটা ব্যাপার। বলছে, এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। অর্থাৎ কুম্ভকার শব্দের অর্থ কি, কুমোরের স্ত্রী। অর্থাৎ এখানে এই লাইনটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে পাত্রর চরিত্রগত দিক থেকে কিছু ত্রুটি রয়েছে। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব বনপুত্র না হওয়ায় সহায়রী সে সম্বন্ধ ভাঙিয়ে দেন। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া সহায়রী উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙ্গারুদ্র আসিয়াছিল, তাহারই আতবে বসে আপন মনে তামাক টানিতেছেন। তাহলে আমরা কি বলছি, এর 2 দিন পরে একদিন সকালবেলা, শীতের সকালবেলাতে সহায়রী উঠানে বাতাবি লেবুর ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি অর্থাৎ যেটুকু এসছে, কচি বলতে কি না, যারা সব সদ্য প্রস্ফুটিত এরকম ধরনের, অর্থাৎ সকালের যে রোদটিও সেটিও কিন্তু সবে উঠেছে, সেই জন্য কচি এবং রাঙা এবং খুব উজ্জ্বল রোদ আসিয়াছিল, তাহারই আতবে অর্থাৎ তাহারই একটু তাপে, আতব বলতে এখানে উত্তাপের কথা বলা হয়েছে, সে কি করছে, আপন মনে তামাক টানতেছে। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। সহায়রী একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বললেন, যা শীঘ্রই ছাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাতে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রিতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়ে বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অর্থাৎ এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, সহায়রী এবং তার যে মেয়ে খেন্তি দুজনে মিলে কোনো একটা গোপন কাজ করতে যাচ্ছে, তার
প্রিপারেশান বা প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে এবং যাওয়ার আগে সয়ারি খুব ভালোভাবে পথের ঘাটের দিকে অর্থাৎ খিড়কির দিকে ভালো করে একবার দেখে নিলেন। তারপরে কি না দুজনেই শাবল হাতে প্রস্থান করিলেন। এরপরে কি দেখছি, অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জি বাড়ির ছোট খুঁকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ঋতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। অর্থাৎ এখানে আমরা নবান্ন, অর্থাৎ নবান্ন এটি হেমন্ত ঋতুতে নতুন ধান ওঠার পরে হিন্দুদের একটা রীতি অনুযায়ী সেই চালের ভাত বা তার সঙ্গে আরও অন্যান্য বিষয় রান্না হতো, সমস্ত কিছু বিষয় নিয়ে নতুন চালের ভাত খাওয়ার একটা যে রীতি বা উৎসব, এই উৎসবকেই নবান্ন বলা হয় বা এই নতুন চালের পায়েস তৈরি করা হতো সেই নবান্ন উৎসব। এবং তার সঙ্গে ইতুর ঘট, অর্থাৎ ইতু শব্দের অর্থ হচ্ছে কি সূর্য। এই অঘ্রাণ মাসের শেষের প্রতি রবিবার শস্য সম্পদের কামনায় ছোট মাটির ঘটে সূর্যদেবের পুজো করা হয়, এটাকেই বলা হচ্ছে কি ইতু। অর্থাৎ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সমস্ত কাজে ব্যস্ত রাখার জন্য অন্নপূর্ণাকে কিন্তু পাশের বাড়ির থেকে ডাক পড়েছে, মুখুজ্জি বাড়ি থেকে তার ছোট মেয়ে খুকি দুর্গা এসেছে, এসে অন্নপূর্ণাকে নিয়ে যাচ্ছে। মুখুজ্জি বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বন চালতা গাছের বন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মুখুজ্জি বাড়ি ও পাড়াতে তার শেওড়া, বনভাট, রাংচিতা এবং বন চালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতায় ঘন গন্ধ বন হইতে হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডালে যাইতেছিল। দুর্গা আঙ্গুল দিয়ে দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরও একটি জিনিস লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকাইয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূরে যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। অর্থাৎ কি না আমরা কি দেখতে পাচ্ছি যে এই অংশে অর্থাৎ দুর্গা যখন তার খুড়িমাকেই এই বিষয়টি জানাচ্ছে যে একটা লেজঝোলা পাখি, ঠিক সেই সঙ্গে অন্নপূর্ণা আরও একটি বিষয় লক্ষ্য করলো যে বনের ভিতর থেকে একটা খুব খুব শব্দ আসছে। তারা যখনই এই বিষয়টার দিকে চেয়ে দেখলো, সঙ্গে সঙ্গে খুব খুব শব্দ বন্ধ হয়ে গেল এবং তাহারা কিছুটা দূরে চলে যাওয়ার পরে পুনরায় সেই শব্দ আবার শুরু হলো। এরপর কি দেখতে পাচ্ছি আমরা, কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বললেন, এখনও নাইতে যাসনি? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাইমা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সয়াহরির সোৎসায় 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সমস্ত বিষয় হওয়ার পরেই কিছু সোৎসায় মানে কি আগ্রহের সঙ্গে একেবারে সে তার কি বলা যেতে পারে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সঙ্গে কি রয়েছে 15-16 সের একটা ভারী মেটে আলু কিন্তু সে সঙ্গে নিয়ে এসেছে হয়েছে। এরপরে দেখো পরের অংশ কি বলছে, পরের পাতাতে আমরা দেখব 15 সের উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখায় কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিকক্ষণ আগে কি করছিলে শুনি। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম যে ঘটনায় একটু আগে ঘটে গিয়েছে অন্নপূর্ণা সেটা সে বুঝতে পেরেছে, সেই জন্য সে কিন্তু তার স্বামীকে সরাসরি কোনোরকম ভূমিকা না করেই প্রশ্ন করছে, বরজপোতার মধ্যে বনের মধ্যে খানিকক্ষণ আগে কি করছিলে। সয়াহরি অবাক হইয়া বলিলেন, আমি কখনো না, এই তো আমি। অর্থাৎ সে কিন্তু ধরা পড়ে গিয়েছে, নিজের পক্ষে সওয়াল করতে তার কিন্তু আমতা আমতা ভাব আমরা লক্ষ্য করছি হয়েছে। সয়াহরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিল আপদ ঘাটে গিয়েছে, আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছে, শুনলাম বরজপোতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল, যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ। তাহলে
বলছে তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? অর্থাৎ তাদের মতো পরিবারে মেয়ের যদি একবার বদনাম হয়ে যায় সেই মেয়ের কিন্তু বিয়ে দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। সেই জন্য বলছে তুমি বড় হয়েছো, তোমার বয়স তিনকাল গিয়ে চলে গিয়েছে, তোমার যদি কোনো বদনাম হয়, চুরি হয়, ডাকাতি করো, সেটা ঠিক আছে, কিন্তু মেয়ের পক্ষে সেটা শোভনীয় নয়। সয়াহরি হাত নাড়িয়া বরজপোতা তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উপস্থাপন করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পর্যাপর্য সম্বন্ধ খুঁজেও পাওয়া গেল না। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে সে অনেক কিছু চেষ্টা করছে স্ত্রীকে বোঝানোর জন্য বা কিছু করার জন্য, কিন্তু স্ত্রীর চোখের দিকে তাকিয়ে তার আর পর্যাপর্য সম্বন্ধ, অর্থাৎ আমরা কি আগা গোড়া বা যেটাকে আমরা বলতে পারি কোনো সম্পর্কই সে কিন্তু খুঁজে পেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল, সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহমুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অর্থাৎ সে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আর চোখে সমস্ত কিছু দেখলো এবং বুঝলো, সে কিন্তু তার চুপচাপভাবে তার কাজ করতে ব্যস্ত থাকলো। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? অর্থাৎ এই যে মেটে আলু তার বাপ এবং মেয়ে দুজনে মিলে তুলে এনেছে, সেই প্রশ্ন কিন্তু অন্নপূর্ণা তার মেয়েকে করছে। খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি চাহিয়া থাকে, একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মায়ের মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বাহির হইল না। তাহলে সে কিন্তু বুঝতে পেরে গিয়েছে, খেন্তি সমস্ত কিছু বিষয়টা বুঝতে পেরে গিয়েছে, কারণ সে জানে যে মায়ের কাছে সে ধরা পড়ে গিয়েছে। অর্থাৎ সেই জন্য তার মনের মধ্যে কিন্তু একটা ভয় তৈরি হয়েছে, তাই কোনো কথার উত্তর দিতে পারছে না, কেবলমাত্র তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে, সেটা কিন্তু আমরা অর্থাৎ এই বিষয়ে পরিষ্কার। মায়ের সঙ্গে তর্ক বা কথা কাটাকাটিতে সে কোনোতেই কিছুতেই নেই, কিন্তু সে মাকে যথেষ্ট ভয় করে, তাই জন্য তার মাথার মধ্যে কপালে ঘাম দেখা দিয়েছে। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? অর্থাৎ খেন্তি চুপ করে রয়েছে। পুনরায় অন্নপূর্ণা জিজ্ঞেস করছে, এই মেটে আলু তুই তুলে এনেছিস কিনা, সে বিষয়টি জানতে চাচ্ছে। খেন্তি বিপন্ন চোখে মায়ের মুখের দিকে চাহিয়াই ছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠে বলিলেন, পাজি, আজ তোমায় পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার মনে গিয়েছে মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে কোনকালে, সেই একগলা বিজন বন যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেন, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে খাবো না তা বলে পরের জিনিসে হাত, এ মেয়ে আমি কি করব মা? অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে এই রকম একটা পরিবেশ পরিস্থিতিতে যেখানে যে সমস্ত কিছু অর্থাৎ সমস্ত মানে সে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, তার পক্ষে অপরের বাড়িতে গিয়ে অপরের জিনিসে চুরি করাটা এটা শোভনীয় নয়। অন্নপূর্ণা কিন্তু সেই বিষয়টা বারে বারে উপস্থাপন করার চেষ্টা করছে যে আমার জোটে খাবো না জোটে খাবো না তা বলে পরের জিনিসে হাত, এ মেয়ে নিয়ে আমি কি করব মা? তারপর দেখো বলছে, 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি এবং কণ্ঠিকারীর জঙ্গল হইয়াছিল, খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে। আওলাদ শব্দের অর্থ হতে কি, এখানে পুত্র বেটা বা বাগান বাড়ি, এই অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে, করিতেছে। এবং ভবিষ্যৎ সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একপণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এর বর্ণনা, তাহলে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশেষত্ব এইখানেই। সামান্য একটি পুঁই গাছের বর্ণনা যেভাবে তিনি বিশেষণ ব্যবহার করেছেন অতুলনীয়। কি বলছে যে ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ে মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে, দিনের আলোয় এখনও বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইডাঁটা চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে, অর্থাৎ এখন জল না পেয়ে মারা যাবে, সে বিষয়টি তার মেয়েকে তিনি বোঝাচ্ছেন। খেন্তি বলিল,
কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বললেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া শয়ারে দেখলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমরা দোলাই বলতে কি না, 2 পাট কাপড়ের শীতবস্ত্র, অর্থাৎ একটা শীতের পোশাক যেটা 2 পাট রয়েছে, এরকম গায়ে দিয়ে তারা রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তির শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াই আনিল। শয়ারে বলিলেন, হ্যাঁ মা। খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? এমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি রে। শয়ারি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করে চাহেন নাই? খেন্তির মুখ এমন সুষ্টি হইয়া উঠিয়াছে, অর্থাৎ নিজের মেয়েকে এতদিন পর্যন্ত শয়ারি ঠিকঠাকভাবে লক্ষ্য করেননি। খেন্তি সুশ্রী এবং সে যে এত বড় হয়েছে এই বিষয়টি কিন্তু শয়ারি তিনি ভাবতেই পারেননি, কারণ তার আলস্যে দিন কাটে, সাধারণ বিষয় নিয়ে তার মাথা ঘামানোর মতো সময় থাকে না। তো সেই জন্য আজকে যখন তার মেয়েকে ঠিকঠাকভাবে তিনি লক্ষ্য করেছেন, তার মনের মধ্যে কিন্তু এই ভাবনাগুলো জেগে উঠেছে যে আমার ইতিহাসটা নিম্নলিখিত স্বরূপ। বহু বৎসর অতীত হইলে হরিপুরের, দেখো কি আছে, হরিপুরের রাসের মেলা হইতে শয়ারি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িবা যাইবার পর তাহাতে কতবার রিফু করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় নাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অনেক কিছু বিষয় তিনি কিন্তু বলছে সার্জ বলতে কি না, এক প্রকার জামা বিশেষ। বলছে আজকের দিনে খেন্তি তার স্বাস্থ্যোন্নতি, অর্থাৎ তার শারীরিক গঠনের পরিবর্তন হয়েছে, সেই জন্য সেই জামাটি আর তার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ শয়ারি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙ্গা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁসিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়ে চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পাড়িয়া 1 থালা নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় না, কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরিয়ে ফেরে, তাহার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত এবং সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়া এবং শুদ্ধ কাপড় পরিয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা, তাহলে তারা পৌষ সংক্রান্তিতে যে পিঠে বানানোর সেই কাজে তারা প্রত্যেকেই ব্যস্ত হয়ে পড়েছে। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটুকু, অর্থাৎ তারা কিন্তু এই গোলা একটু চাচ্ছে। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া যেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। অর্থাৎ কি, রাধি যতটা হাত প্রসারিত করেছে তার ঠিক ততটাই কম অন্নপূর্ণা তার হাতে দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাইতেছিল। অর্থাৎ লুব্ধ নেত্রে বলতে লোভী চোখ যাকে আমরা বলতে পারি আর কি, সেই চোখ দিয়ে সে কিন্তু দেখছে। এ সময় খাইতে যাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে সে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের উপর মালাখানা যাহাতে ফুটা নাই সেখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজো মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে, অর্থাৎ অনেক রকম পিঠেপুলি হবে, সেই বিষয়টি কিন্তু তারা উপস্থাপন করছে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তক্তি ইত্যাদি হয়েছে। অর্থাৎ এগুলি সব এক একটি পিঠে, বলছে ওগুলো সব ওবেলা হয়ে গিয়েছে, তারা ব্রাহ্মণ ভোজন করে দিয়েছে। পুঁটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের মোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে লাগিলেন। দেখো এরপরে আমরা মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওই সব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা 2খানা পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলেই ছাই খেতে হয়? অর্থাৎ কি,
এখানে আমরা কি দেখতে পাচ্ছি, না পাওয়ার একটা বেদনা খেন্তির মধ্যে ফুটে উঠেছে। কিন্তু তার সত্ত্বেও তার নিজের যতটুকু আছে, নিজের বাড়ির যেটুকু সম্বল, তাতেই সে খুশি। সেই বিষয়টি কিন্তু সে বারে বারে তুলে ধরার চেষ্টা করছে। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করে খেন্তি মায়ের চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস না, মুখ থেকে পড়বে না, কি হবে, যা ওই দিকে যা। অর্থাৎ স্বাভাবিকভাবে যতটা সূচি মেনটেন করা যায় তারা কিন্তু করছে। খেন্তি নারকেলের মালায় একটা থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়ে খাইতে লাগিল। মুখ যদি মনে দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দিয়েও সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিয়াছে। অর্থাৎ বলছে, মুখ মানুষের দর্পণ, আয়না, শারীরিক কন্ডিশন, মনের ভেতর কী চলছে তা মুখের মাধ্যমে প্রতিফলিত হয়। বলছে সেটা যদি হয় সত্য বাস্তব, তাহলে খেন্তির মুখ দেখিলে মনে হবে সে অত্যন্ত মানসিক তৃপ্তি লাভ করতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস তো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনঃপূত হইল না, তাহার মুখ দেখিয়ে বোঝা গেল। পুঁটি বলিল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। অর্থাৎ খেন্তি এই কথা, মায়ের কথা শোনার পরে মায়ের বিরুদ্ধে তার কোনো কী বলা যেতে পারে, বিপরীত কোনো কথা বলার মতো সাহস আজ পর্যন্ত খেন্তি হয়নি এবং খেন্তি করেও না কখনো মাকে অবজ্ঞা। কিন্তু তার পিঠে খাওয়ার যে লোভ, সেটি কিন্তু সে চেপে রাখতে পারছে না। পুঁটি বুঝতে পেরেছে, সেই জন্য বলছে, বর্দি পিঠেই খাক, ভাত বরং কাল সকালে আমরা সবাই মিলে খেয়ে নেব। খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুঁটি আর খাইতে চাইল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুঝিয়ে শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি, আর নেবি? খেন্তি খাইতে খাইতে শান্তস্বরে সম্মতির সুযোগ ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন করে ফিনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে আরম্ভ করিল, অর্থাৎ খাওয়ার প্রতি আবার পুনরায় মনোনিবেশ করল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তাঁর এই শান্ত, নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। অর্থাৎ মায়ের মন, মা তার সন্তানকে, তার মেয়েকে তিনি যত বকাবকি করুক না কেন, তার অন্তরের ভালোবাসা, গভীর বেদনা কিন্তু ফুটে উঠবেই। মনে মনে ভাবিলাম, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। অর্থাৎ খেন্তির স্বভাবগত দিক থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি অত্যন্ত শান্ত, নিরীহ, কিন্তু একটু অধিক মাত্রায় ভোজন রসিক আমরা বলতে পারি, খেতে ভালোবাসে। বৈশাখ মাসের প্রথমে সহায়রে এক দুঃসম্পর্কে আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। দ্বিতীয় পক্ষের বিবাহ করিলে পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, 40-এর বেশি খুব কোনো মতেই হইবে না, অর্থাৎ 40 হবেই। তো এই জন্য বলা হয়েছে যে তৎকালীন সময়ে এই রকম ধরনের একটা প্রথা ছিল। মেয়ের বয়স, অল্প বয়সে মেয়ের সঙ্গে বেশি বয়স্ক পাত্রের কিন্তু বিবাহ হতো। তো সেই ব্যাপারটি এখানে আমাদের সামনে ফুটে উঠেছে। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অন্নপূর্ণার মাথার মধ্যে কাজ করছে, যে এই সমস্ত আপত্তি থাকলেও পাত্রের সঙ্গতি তাকে কিন্তু বিষয়টি ভাবিয়েছে। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাইর হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়। এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। অর্থাৎ তার আদরের সেই খেন্তি আজ বিদায় নিচ্ছে মায়ের কাছ থেকে, পরের বাড়িতে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে মায়ের মনের কষ্ট, তাই তিনি কিন্তু গলা তার বন্ধ হয়ে গেল চোখের জলে। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারারা সুবিধা করিবা লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন, বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়াছে, খেন্তির কম দামের বালুচরের রাঙাচেরির আঁচলকানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। অর্থাৎ কম দামের বালুচরি, স্বাভাবিকভাবে শহরের মতো একজন নিম্নবিত্ত দরিদ্র মানুষের পক্ষে দামি বালুচরি কিনে দেওয়া সম্ভব নয়, তাই সেই বালুচরিতেই তার খেন্তিকে তিনি সাজিয়ে দিয়েছেন। তার এই অত্যন্ত অগাছালো, নিতান্ত
নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তাহার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? অর্থাৎ মায়ের মনেও কিন্তু সন্দেহ দানা বেঁধেছে যে খেন্তির মতো একজন একেবারে নিরীহ, সাধারণ, একেবারে শান্ত প্রকৃতির এই মেয়েটিকে অপরজন ঠিকঠাক বুঝতে পারবে তো? এই প্রশ্ন কিন্তু অন্নপূর্ণার মনে দেখা দিয়েছে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জলভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভাব মাখাইয়া সে একগুয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। অর্থাৎ সেও কিন্তু এখানে তারও কিন্তু কষ্ট ফুটে উঠেছে, অর্থাৎ অনেক কিছু বলতে যাচ্ছে, কিন্তু এই রকম সিচুয়েশানে, পরিস্থিতিতে তার মুখ থেকেও কিন্তু ঠিকঠাক কথা বেরোচ্ছে না। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছেড়ে একটুখানি। অর্থাৎ তার সেই আজ লোভী মেয়েটিকে খুব করে মনে পড়ছে, কারণ এই মেয়েটি তার সব সময়ের সঙ্গে ছিল। আনাচে কানাচে যেখানে সেখানে ঘুরে বেড়ানোর পরেও যখন এসে অনেক রাগ বকাঝকার পরেও সে শান্তভাবে বলতো, মা, একটুখানি, অর্থাৎ আমসত্ত্ব একটুখানি ছেড়ে দেওয়ার জন্য আবদার করতো। আজকেও অন্নপূর্ণার মনটা হু হু করছে যে কোথাও থেকে যদি সে এসে আরেকবার একটু চেয়ে বসে, তাহলে তার কিন্তু মনের মধ্যে সেই শান্তি, সুখটা সে অনুভব করবে। 1 বছরের উপর হইয়া গেছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসে সহারি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছিলেন। সহারি তামাক সাজিতে সাজিতে বললেন, ও তুমি ধরে রাখো, ও রকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতা চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। অর্থাৎ কি, কিছু একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা সহায়রি বিষ্ণু সরকারের কাছে উপস্থাপন করছে। দূর হইতে দেখিলে মনে হইবার কথা, তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সবে তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির কি হয়েছিল কি? তাহলে এখানে আমরা জানতে পারছি বা শুনবো কি হয়েছে মেয়েটির, সেই প্রশ্ন কিন্তু হচ্ছে। সোয়াহরি হুঁকাটায় 5-6টি টান দিয়ে কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বলল, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। অর্থাৎ কি, তখনকার দিনে এই যে সমাজ ব্যবস্থাতে পণপ্রথা কতটা ভয়ঙ্কর ছিল, মানুষের জীবনকে তছনছ করে দিয়েছিল, সেই কিন্তু একটা প্রেক্ষাপট, সামাজিক চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই মাছের ছোটো গল্পে কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠছে। অর্থাৎ মেয়েদের বিবাহের সময় এই অসহায় পিতাদের যে কেমন করুণ অবস্থা হতো, সেটা তোমরা আজকের দিনে দাঁড়িয়ে কল্পনা করতে পারবে না। অর্থাৎ মাত্র 250 টাকা বাকি ছিল, সেই জন্য বলছে তৎকালীন সময়ের নিরিখে 250 টাকাটা অনেকটাই, বলছে আগে টাকা দাও, তারপরে মেয়ে বাড়ি যাবে। মেয়ে তার বাবাকে দেখতে পাবে না, তার মাকে দেখতে পাবে না, তার নিজের জন্মভিটেকে সে দেখতে পাবে না। কারণ কি না, 250 টাকার বিনিময়ে সে বন্ধকি রয়েছে, একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30টা টাকার কম হবে না ভেবে দেখলাম কি না। মেয়ে নানা নিন্দে উঠালে, ছোটো লোকের মতো মেয়ের মতন চলে, ভাতে ঘরের মতো ভাত খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না, বুঝলে? তাহলে আমরা বাবার মন, অর্থাৎ সন্তানকে ফেলে রেখে বাবা কোনোদিনও থাকতে পারবে না। বাবার সেই মনের মধ্যে সন্তানের প্রতি স্নেহ জেগে উঠছে, সেই জন্য তিনি বাধ্য হয়ে গেলেন পৌষ মাসে মেয়ের কাছে দেখা করতে। কিন্তু গিয়ে তিনি কি করলেন দেখো, সহায়রি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কত ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা শোনা গেল না। অর্থাৎ কি বুঝলে, কষ্টের কথা অর্থ সহজে মুখ থেকে বেরোতে চায় না। সন্তান হারানোর ব্যথা, সেটা কিন্তু পিতা যে সে উপলব্ধি করতে পারে, এখানে কিন্তু গল্পে আমরা তাই দেখতে পাচ্ছি। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতো, পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটির যে অবস্থা করেছে, মেয়েটার শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোটো লোকের সঙ্গে কুটুম্বি করলে এইরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলো শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বললেন, আমরা ছোটো লোক কি বড় লোক? তোমরা তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেত। অর্থাৎ এখানে সহায়রি তার
পৈতৃক আভিজাত্য এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে। আজই না হয় আমি প্রাচীন, অর্থাৎ প্রাচীন মানে আমি বৃদ্ধ হয়েছি কিন্তু আমার অবস্থা সব কিছু শেষ হয়ে গিয়েছে। আভিজাত্যের গৌরব সহায়রী শুষ্ক স্বরে হা হা করে খানিকক্ষণ শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। অর্থাৎ তারপরে কি হলো দেখো, বলছে তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূরসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, আমি গিয়ে অর্থাৎ গিয়ে থেমে গিয়েছে, আর কিছু বলতে পারছেন না। দেখতে পাওনি? না। এমনই চামার, গহনাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা যে গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। অর্থাৎ তারা পরবর্তীকালে তাদের পরিকল্পনা তারা ঠিক করছে কীভাবে তারা মাছ ধরতে যাবে সেরকমভাবে। কিন্তু এই যে অবস্থা, অর্থাৎ এই স্তরে এসে আমরা কি ভাবলাম, খেন্তি মারা গিয়েছে। তাহলে ভাবো একটা সন্তান হারানোর কষ্ট, যন্ত্রণা পিতা মাতাকে কতটা কষ্ট দিতে পারে তা কিন্তু আমরা সহজে অনুমান করতে পারছি। বিশেষত্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে। দেখো পরের অংশে কি বলছে, তারপর কয়েক মাস কাটিয়া গিয়েছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষে এত শীত পড়িয়াছে যে এরূপ শীতে তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সুরুচাকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিতেছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাইতেছে। রাধি বলিলেন, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলিলেন, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ওমা দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অর্থাৎ রাধির দোলাই, সেই কথা আমরা বলছি কি না, দুই পাটে যে কাপড়ের শীতবস্ত্র সেটা ঝুলছে, এক্ষুনি কি হবে, ধরে উঠবে। অর্থাৎ কি ধরবে? আগুন ধরবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসো মা, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এদিকে আয়। গোলা তৈয়ারি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। অর্থাৎ পিঠে ফুলছে, অর্থাৎ মনের যন্ত্রণাও ফুলে উঠছে। কোথায়, কেন, কিভাবে? দেখো, পুটি বলিলেন, মা দাও একটা পিঠেখানা কানাচে সাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অর্থাৎ কি না, সাঁড়া ষষ্ঠী, এখানে সাঁড়া ষষ্ঠী বলতে আধুনিক ভাষা যেটাকে শ্যাওড়া গাছ বলা হয়, সাঁড়া গাছ। কারণ তৎকালীন সময়ে কি করা হতো না, এখনও আছে, দেখবে অনেক সময় বাড়িতে কোনো কিছু ভালো মন্দ তৈরি হলে মানুষ কি করে, অপদেবতাকে তুষ্ট করে দিয়ে আসে, অশুভ আত্মাকে তুষ্ট করার জন্য বাইরে খণ্ড ফেলে তারপরে তারা খাওয়া দাওয়া শুরু করে। অন্নপূর্ণা বলিলেন, একা যাসনে, রাধিকে নিয়ে যাক। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পেছনে সাঁড়া গাছে ঝোপের মাথায় তেলাকুচা লতার থলে থলে সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রইয়াছে। আর কি হচ্ছে দেখো এবারে, পুঁটি ও রাধে খিড়কির দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুঁটি পিঠেখানা জোরে জোরে ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতা ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুঁটি ও রাধে ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, কি দিলি? পুঁটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। অর্থাৎ আগের বছর তারা স্থানটা নির্দিষ্ট করে দিচ্ছে। এবার দেখো, তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন কমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। তন্দ্রালু মানে কি, আলস্যযুক্ত। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। অর্থাৎ দেখো যন্ত্রণা কোথায় গিয়ে আঘাত করছে। এই জায়গাতে এসে দিদির কথা তাদের মনে পড়ছে। সেই ভোজন রসিক, একটু লোভী, শান্ত, নিরীহ এই দিদির কথা তাদেরকে কিন্তু ভাবিয়ে দিয়েছে আজকের দিনে। কারণ আজ থেকে 1 বছর আগে আজকের দিনের কত আনন্দ, কত সুখ, কিন্তু আজকে ঠিক তারপরে কিন্তু তারা দুঃখে পরিণত হয়েছে। তিনজনে খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তারপর তাহাদের, দেখো কি রয়েছে, ঠিক করে নিয়েছি, তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। যে সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জড়িয়া বাড়িয়া উঠিয়াছে।
তাহলে তিনজনের দৃষ্টি সেই আপনা আপনি করে হঠাৎ করে উঠানের সেই এক কোণে গিয়ে পড়লো। কোথায়? সেই পুঁই গাছের ওপর। সেই পুঁই মাচা আজকে মাচা জুড়িয়া গাছটি বাড়িয়া উঠিয়াছে। সেই পুঁই মাচা কার স্মৃতি বহন করছে? খেন্তির স্মৃতি বহন করছে। পুঁই মাচার মাধ্যমে এই পরিবার অন্নপূর্ণা এবং তার সহায়রীর পরিবারে এবং পুটি রাধির পরিবারে তার দিদিকে, অন্নপূর্ণা তার সন্তানকে, তার আদরের মেয়েকে ফিরে পাচ্ছে। তার স্মৃতি তাদের মনের মধ্যে জাগরিত হচ্ছে। দুঃখে, যন্ত্রণায়, ব্যথা বেদনায় তারা কিন্তু একে অপরকে দগ্ধ করছে। তারা পাশাপাশি বসে থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই কষ্ট কিন্তু কেউ মুখ থেকে প্রকাশ করতে পারছে না। না পারছে মা, না পারছে তার মেয়েরা। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই। মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুস্পুষ্ট নধর, প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। অর্থাৎ কি? সুস্পুষ্ট নধর। নধর বলতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নধর মানে যে সুস্পুষ্ট আর কি, মানে খুব বেশ পরিপক্ক আর কি। আর প্রবর্ধমান, প্রবর্ধমান মানে বেড়ে চলেছে এমন। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ে তারা যখন তিনজনেই ওই উঠানের এক কোণে যখন তাদের চোখের দৃষ্টিটাকে আবদ্ধ করেছে, তখন কিন্তু তাদের মায়ের কাছে সেই প্রিয় মেয়ে বা তার বড় মেয়ে, আদরের মেয়ে, শান্ত মেয়ে, নিরীহ মেয়ে, লোভী, ভোজন রসিক খেন্তির কথা মনে পড়ছে, এবং পুটি এবং রাধির তার দিদির কথা মনে পড়ছে। তাহলে জাস্ট আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টাকে আমরা যদি একটু আবেগপ্রবণভাবে ভাবতে পারি যে দিদিদের কাছে বা তার বোনেদের কাছে দিদিকে হারানো, মায়ের কাছে তার মেয়েকে হারানো কতটা যন্ত্রণার, কতটা ব্যথা। তার থেকেও বড় কথা, খেন্তির স্মৃতি বহন করছে কে? না ওই পুঁইশাক, ওই পুঁই গাছ। সেটা আজ মাচায় মাচায় বলছে জীবন লাবণ্যে ভরপুর, কিন্তু আজকের দিনে সেই দিদির উপস্থিতি তারা কিন্তু উপলব্ধি করতে পারছে খুব গভীরভাবে। হয়েছে। এরপরে কিছু শব্দার্থ আছে, তোমরা এটা শব্দার্থ দেখে নিতে পারো, তাহলে তোমাদের কি হবে? বিষয়বস্তু বুঝতে তাহলে তোমাদের আরও অনেকটা সুবিধা হবে। দেখে নাও, সমস্ত কিছু বিষয় এর মধ্যেই রয়েছে। আচ্ছা, এখানে নম্বর হবে না, একটা নম্বর হয়ে গেছে, এটা নধর হবে। হয়েছে, এটা ঠিক করে নেবে। প্রবর্ধমান বেড়ে চলেছে এমন। তাহলে এই ছিল আমাদের গল্পের যেটুকু অংশ আজকে আমরা পড়লাম, সেটুকু বিষয় আমি তোমাদের সামনে সহজ সরলভাবে তুলে ধরার চেষ্টা করলাম। একটি বিষয় আমি তোমাদেরকে আবারও বলছি, এই গল্পগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ এমসিকিউ প্রশ্ন যেখানে রয়েছে সেখানে গল্পের প্রত্যেকটি অংশ, প্রত্যেকটি শব্দ কিন্তু এক একটি প্রশ্ন হতে পারে। তাই পার্ট 1-এর ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে একটু দেখে নিতে পারো। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু টেক্সট আমাদেরকে পড়তেই হবে, ভালো করে পড়তে হবে। সেই জন্য ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।